কুলিয়াপাট এই নামটার সঙ্গে অনেকেই কিন্তু পরিচিত, অনেকেই এই কুলিয়াপাট জায়গাটা চেনেন। এই কুলিয়াপাটের মেলা কিন্তু বিখ্যাত মেলা। শ্রী চৈতন্যদেব ও নিত্যানন্দ প্রভুর স্মৃতি বিজড়িত এই কুলিয়াপাট বৈষ্ণবদের এক বিশেষ তীর্থস্থান। তো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে এই কুলিয়াপাটে। এই কুলিয়াপাটে এসে আপনারা কি দেখবেন, কুলিয়াপাটের সংক্ষিপ্ত ইতিহাস, এই কুলিয়াপাটে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন, এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। নমস্কার, আমি শুভ, আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। সকল বন্ধুদের জানাই স্বাগত, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলে আসলাম তাহলে আজকে আবারও এই নতুন একটা ভিডিও নিয়ে। কুলিয়াপাটের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে যাওয়ার জন্য চলে এসেছি এখন কল্যাণী স্টেশনে। এখান থেকেই আজকে আমার সফর শুরু হচ্ছে। কল্যাণী স্টেশনে আসার জন্য শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল বা রানাঘাট লোকাল, মানে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরেই আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে আমি নেমেছি 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন চলুন কিভাবে যাচ্ছি আপনাদের দেখাবো। আমি এই যেহেতু চাকদার দিক থেকে এসেছি সেই কারণে 2 নম্বরে নেমেছি। আপনারা শিয়ালদার দিক থেকে যারা আসবেন এই 1 নম্বরে নামবেন, ওটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে নেমে এখান থেকে এই যে ব্রিজ পার হয়ে, ফুটওভার ব্রিজ পার হয়ে আপনাদের চলে যেতে হবে একদম 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে একদম বাইরের দিকে, এই দিকটায়। এই যে আমি এইখান থেকে নেমে আসলাম ফুটওভার ব্রিজ দিয়ে। এবারে এইখান থেকে বেরিয়ে সামনে হচ্ছে টিকিট কাউন্টারের সামনে দিকে এখান থেকে বেরিয়ে এইটা হচ্ছে সিনেমা হল। এই যে হল, এই যে হলের পাশ দিয়ে এই যে মোড়টা দেখছেন সামনে, এই মোড়ের এখান থেকেই আপনারা অটো, টোটো এগুলো পেয়ে যাবেন এই জায়গায়। তো বন্ধুরা, আমি চলে এসেছি কুলিয়াপাট, একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এখন। কল্যাণী স্টেশন থেকে টোটোয় করে আসলাম, ভাড়া লাগলো জনপ্রতি 15 টাকা করে। এই হচ্ছে কুলিয়াপাট মন্দিরের প্রবেশদ্বার। বিশাল বড় এক তোরণ, এখানে রয়েছে লোহার একটা বিশাল বড় গেট এবং 2 সাইডেও কিন্তু ছোট ছোট 2টো গেট রয়েছে। সামনের যে বড় গেটটা দেখছেন এটা কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়, আর 2 সাইডের যে ছোট গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়েই নিত্যদিন মন্দিরে প্রবেশ করা হয়। মন্দিরের সামনেই রয়েছে এই বিশাল বড় এক তেঁতুল গাছ। তেঁতুল গাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বহু পুরনো একটা তেঁতুল গাছ, বিশাল বড়। চলুন এবারে প্রবেশ করা যাক মূল মন্দিরে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই দেখুন ডান দিকেই রয়েছে এই পানীয় জলের কল। এখানে আপনারা ঠান্ডা জল পেয়ে যাবেন। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই হচ্ছে এই দিগন্ত জোড়া বিশাল বড় খোলা মাঠ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মূল মন্দির। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন সবুজে সবুজে ঘেরা। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য মন মুগ্ধ করে দেবে। শ্রী চৈতন্যদেব ও শ্রী নিত্যানন্দের স্মৃতি বিজড়িত কুলিয়ার পাট বৈষ্ণবদের একটি বিশেষ তীর্থস্থান। পৌষ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে শ্রী চৈতন্যদেব এই গ্রামের বৈষ্ণব নিন্দুক পণ্ডিত দেবানন্দের অপরাধ ভঞ্জন করেন। তাই এই স্থানকে অপরাধ ভঞ্জনের পাঠও বলা হয়।
কুলিয়ার পাঠ সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। শোনা যায় দেবানন্দ ছিলেন কুলিয়া গ্রামের অধিবাসী, জ্ঞানবান এবং তপস্বী, কিন্তু ভক্তিহীন মোক্ষভিলাষী। শ্রীমদ্ ভাগবতের অধ্যাপনা করতেন। একদিন শ্রী চৈতন্যদেবের পার্শ্বচর শ্রীবাস পণ্ডিত ভাগবতের ব্যাখ্যা শোনানোর জন্য তার বাড়িতে আসেন। ভাগবতের পাঠ শুনতে শুনতে শ্রীবাস প্রেমাবিষ্ট হলেন। তিনি উচ্চস্বরে কাঁদতে লাগলেন। পাগলের পাগলামি ভেবে দেবানন্দ ও তার ছাত্ররা শ্রীবাসকে মারতে মারতে বাড়ির বাইরে বার করে দেন। এই অপরাধে দেবানন্দ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হন। মহাপ্রভুর কীর্তনসঙ্গী বক্রেশ্বরের পণ্ডিতের কৃপায় দেবানন্দের ভক্তিতত্ত্বে বিশ্বাস জন্মায়। তিনি বুঝতে পারেন মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার। শ্রীবাস পণ্ডিতের প্রতি তার ব্যবহারের জন্য অনুশোচনা হয়। সেই সময় এই কুলিয়া গ্রামের পাশ দিয়ে যমুনা নদী বয়ে যেত। দেবানন্দ এই নির্জন কুলিয়া গ্রামে এসে সাধন ভজনে ব্রতী হন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই কুলিয়া গ্রাম হয়ে কুমারহট্ট, বর্তমানে হালি শহরে যাওয়ার পথে এই স্থানে এসেছিলেন। সেই সময় দেবানন্দ মহাপ্রভুর চরণে তার দুঃখের কথা নিবেদন করেন এবং একটা কুলোয় করে মূলো, পালং শাক, চাল ইত্যাদি দিয়ে সিধা দেন। মহাপ্রভু দেবানন্দকে যমুনায় স্নান করে আসতে বলেন। যমুনার জলে ডুব দেয়া মাত্র দেবানন্দের দেহ থেকে কুষ্ঠব্যাধি নির্মূল হয়। ওই সিধা রান্না করে মহাপ্রভু একাদশীর উপবাস ভঙ্গ করেন। তারপর যমুনার ধারে সারা রাত ধরে হরিনাম সংকীর্তন করেন। কয়েক বছর পরে ওই তিথিতেই দেবানন্দ দেহত্যাগ করেন। পৌষ মাসের কৃষ্ণা একাদশী তিথিতে দেবানন্দের অপরাধ ভঞ্জন হয়েছিল বলে সেই থেকে ওই তিথিতে দেবানন্দের সমাধির পাশে অপরাধ ভঞ্জনের মেলা বসে। এই যে মন্দিরটি দেখছেন, এইটি হচ্ছে দেবানন্দের সমাধি মন্দির। ভক্তদের বিশ্বাস ওই দিন এইখানে এসে গৌরনিতাই বিগ্রহ দর্শন করে কুলিয়ার পাটে স্নান, পূজার্চনা ও বনভোজন করলে সব পাপ ও অপরাধ ভঞ্জন হয়। মন্দিরের সামনে দেখুন পাথরের ফলকে লেখা রয়েছে পণ্ডিত দেবানন্দ গোস্বামীর সমাধি মন্দির। সেই যমুনা নদী এখন আর প্রবাহিনী নয়, বদলে বিরাট কুলিয়ার বিলে পরিণত হয়েছে। এই হচ্ছে সেই যমুনা নদীর অংশ, বর্তমানে বিশাল বড় কুলিয়ার বিল। প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে এই স্থানে। এই হচ্ছে সেই কুলিয়ার বিলের ঘাট। এখানে পরপর মোট 10টি ঘাট রয়েছে। ঘাটগুলো কিন্তু খুব সুন্দর করে বাঁধানো। এই কুলিয়ার পাট নিয়ে আরেকটি কাহিনী রয়েছে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শ্রীবাস পণ্ডিতের গৃহে ভক্তবৃন্দ ও পারিষদগণ সহ প্রতি রাতে হরিনাম সংকীর্তন করতেন। হরিনাম বিদ্বেষী লোকেরা সংকীর্তনের সময় গোলমাল করবে ভেবে ভক্তরা দরজা বন্ধ করে রাখতেন। হরিনাম সংকীর্তন বিদ্বেষী গোপাল নামক এক ব্রাহ্মণ মহাপ্রভুর কীর্তনে বাধা দিতে এসে দ্বার বন্ধ থাকার জন্য বাড়িতে প্রবেশ করতে পারেন না। সেই কারণে বন্ধ দরজার সামনে একটি কলাপাতায় করে জবা ফুল, লাল চন্দন, সিঁদুর, হলুদ, আতপ চাল এবং তার পাশে সুরাপাত্র রেখে যান। সকালে দরজা খোলার পর ভক্তবৃন্দ ও পারিষদগণ সহ মহাপ্রভু সেই সব জিনিস দেখতে পান। এই অপরাধে 3 দিন পরে গোপাল নামক সেই ব্যক্তির কুষ্ঠব্যাধি হয়। এরপর মহাপ্রভু নীলাচল হতে কুলিয়া এলে গোপালের অপরাধ ভঞ্জন হয়। সেই থেকে কুলিয়া পাঠের নাম অপরাধ ভঞ্জনের পাঠ নামে অভিহিত হয়। সেই গোপাল নামক ব্যক্তিটি চপল প্রকৃতির ছিল, সেই কারণে তার নাম ছিল চাপাল গোপাল। আর এই যে মন্দিরটি দেখছেন, এইটি হচ্ছে
সেই অপরাধী চাপাল গোপালের সমাধি মন্দির। চাপাল গোপাল ও পণ্ডিত দেবানন্দ গোস্বামীর সমাধি মন্দির দুইটি মূল মন্দিরের ঠিক ডান দিকেই অবস্থিত। আর এই সমাধি মন্দিরের পাশেই দেখুন এখানে রয়েছে একটি শিউলি গাছ, আর এই শিউলি গাছকে বলা হয় বাঞ্ছা কল্পতরু। এই শিউলি গাছের নিচেই ভক্তরা অপরাধ ভঞ্জনের প্রতীক অনুষ্ঠান পালন করে থাকেন। এখানে দেখুন যে শিউলি গাছটা রয়েছে, শিউলি গাছের একটি পুরনো ডাল রয়েছে, আর এই ডালটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর এই ডালে দেখুন ভক্তরা মনস্কামনা করে ওড়না বেঁধে রেখেছে। বন্ধুরা, আমরা এতক্ষণ মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলাম। এবারে চলুন মূল মন্দিরে প্রবেশ করা যাক। দক্ষিণমুখী মন্দিরটি রেক দেউল শ্রেণীর। একটি সমতল ছাদযুক্ত দালানের উপর খাঁজকাটা দেউল শিখর স্থাপিত। সামনে বিশাল বড় এক নাট মন্দির। মন্দিরটি নির্মাণ করেছেন কলকাতা নিবাসী ধর্মপ্রাণ শ্রী গৌরচরণ মল্লিক। পরে কলকাতা নিবাসী শ্রী কানাইলাল ধর কঠিন রোগাক্রান্ত হয়ে শ্রী গৌরাঙ্গের শরণাগত হন এবং মহাপ্রভুর কৃপায় রোগমুক্ত হয়ে মন্দিরের উন্নতি সাধন করেন এবং এই বিশাল বড় নাট মন্দির, দেবানন্দ গোস্বামী ও চাপাল গোপালের দুইটি সমাধি মন্দির ইত্যাদি নির্মাণ করেন। বর্তমানে কলকাতার পিঞ্জারাপোল সোসাইটি মন্দিরটির দেখাশোনার কাজে নিয়োজিত আছেন। এই নাট মন্দির পেরিয়েই সামনেই হচ্ছে দালান। সেই দালান পেরিয়ে তারপরে হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। নাট মন্দির, মন্দিরের সামনের দালান এবং মন্দিরের গর্ভগৃহ পুরোটাই কিন্তু শ্বেতপাথর দিয়ে খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। নাট মন্দির পেরিয়ে চলে আসলাম মন্দিরের দালানে। মন্দিরের এই দালান পেরিয়ে সামনেই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। গর্ভগৃহের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের সামনে দেখুন অপূর্ব সুন্দর সব কারুকার্য করা রয়েছে। প্রবেশদ্বারের দুই পাশে রয়েছে দুই খোলবাদক, যারা খোল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মগ্ন হয়ে রয়েছেন। মাঝখানে রয়েছে মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের ডান দিকে রয়েছে মন্দিরের ভোগঘর, আর বাঁ দিকে রয়েছে শিব মন্দির। মূল গর্ভগৃহে দারু নির্মিত গৌর ও নিতাইয়ের বিগ্রহ রয়েছে। তাছাড়াও রয়েছে শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা সহ গোপালের বিগ্রহ এবং শালগ্রাম শিলা। সকল দেবতার এখানে নিত্য পুজো হয়, দেবতাদের ভোগ নিবেদন করা হয়। তবে এই মন্দিরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই। এখানকার এক স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারলাম কুলিয়াপাটের মেলার সময় এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মূল গর্ভগৃহের বাঁ দিকে রয়েছে এই শিব মন্দির। শিব মন্দিরের গর্ভগৃহেও রয়েছে কালো কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ। পাশেই রয়েছে শ্বেত পাথরের তৈরি একটি নন্দী মহারাজের মূর্তি এবং শিবলিঙ্গের ডান দিকে রয়েছে বজরংবলীর একটি মূর্তি। গর্ভগৃহে দেবতাদের দর্শন করে চলে আসলাম বাইরে। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় এই অশ্বত্থ গাছ, আর অশ্বত্থ গাছে দেখুন রয়েছে একটি জামরুল গাছ। তবে এই জামরুল গাছের কিন্তু কোনো গোড়া নেই, অশ্বত্থ গাছের ওপরেই কিন্তু এই জামরুল গাছটি হয়েছে। আর এই জামরুল গাছের মধ্যে প্রচুর ফলও হয়েছে। কিন্তু এ কিন্তু এক আশ্চর্য জিনিস, অশ্বত্থ গাছের মধ্যেই জামরুল গাছ। আর এই অশ্বত্থ গাছের তলায় দেখুন এখানেও ভক্তরা পুজো করেন। এবারে চলুন
এই কুলিয়া বিলের যে 10টি স্নানঘাট রয়েছে সেগুলো আমরা একবার দেখে নিই। প্রথমেই দেখুন রয়েছে মা বিজলি স্নানঘাট, এরপর রয়েছে পণ্ডিত দেবানন্দ গোস্বামী স্নানঘাট, এরপর রয়েছে যমুনা ঘাট, তারপর রয়েছে লক্ষ্মীপ্রিয়া ঘাট, তারপর রয়েছে বিষ্ণুপ্রিয়া ঘাট, এরপর রয়েছে নিতাইচাঁদ স্নানঘাট, তারপর রয়েছে অপরাধ ভঞ্জন স্নানঘাট, তারপর রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু স্নানঘাট। এরপর যে ঘাট দুটি রয়েছে এই ঘাট দুটি আদি ঘাট, জীর্ণোদ্ধার আদি ঘাট। এবারে চলে আসলাম মন্দিরের সামনের দিকটায়। মন্দিরের সামনের দিকে দেখুন এখানে এই ঘরগুলি রয়েছে। এখানকার একজন স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারলাম কুলিয়াপাটের মেলার সময় সমস্ত সাধু সন্ন্যাসীরা এসে এই ঘরগুলিতেই বসবাস করেন। এই ঘরগুলির সামনেই রয়েছে এক বিশাল বড় অশ্বত্থ গাছ। এখানে এসে দেখতে পেলাম এক ভক্ত এখানে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো করছেন। বিশাল বড় এই অশ্বত্থ গাছের তলায় বসে এখানে উনি পুজো করছেন। ওনার পুজো দেখে আমিও এখানে দাঁড়িয়ে পড়লাম ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা শোনার জন্য। ওনার পুজো শেষে ওনার কাছ থেকে আমি এই মন্দির সম্পর্কে কিছু কথা শুনে নেব। আর বিশাল এই অশ্বত্থ গাছের তলায় উনি কেন পুজো করছেন এটাও কিন্তু আমার মনে একটা কৌতূহল জাগলো। ওনার কাছ থেকে সেটাও আমি একবার শুনবো। আপনি এখানে পুজো দিতে এসেছেন? এইখানে পুজো দিচ্ছেন কেন? বটগাছে শনিবারে পুজো দিলে আর কি ভালো হয়। আচ্ছা, সংসারের যা বলে আর কি আমাদের শাস্ত্রে। আচ্ছা, আমরা যারা দিনে আসছি। আচ্ছা, হ্যাঁ, ওই জন্যে বটগাছে। আর এই মন্দিরে প্রতিদিন পুজো হয় তো? হ্যাঁ। কখন পুজো হয় মন্দিরে? এই 8টা, সাড়ে 8টা। সকাল 8টায়? হ্যাঁ। মন্দির কি 8টা থেকেই খোলা থাকে? হ্যাঁ। সকাল 8টা থেকে? 7:30 থেকে। 7:30 থেকে কতক্ষণ খোলা থাকে? খোলা থাকে আপনার ওই 9টা, সাড়ে 9টা। তারপরে ওই মন্দিরে যায়। ওই মন্দির বলতে? ওইখানে একটা মন্দির আছে, আরেকটা মন্দির আছে। আচ্ছা, এখান থেকে কত দূর? এখান থেকে বেশি দূর নয়, এই তো এখানে। আর এইটাতে করে তারপরে ওইখানে যায়। আচ্ছা আচ্ছা। আর আবার বিকেলে খোলা হয় তো? হ্যাঁ। এনে কি ভোগ হয় নাকি? না, ভোগ হয় না। পণ্ডিতজি থাকে, সে যা আর কি সেবা করে সেটাই দেয়। আচ্ছা আচ্ছা। এমনি হয় ওই মেলার সময় হয়, আচ্ছা মাসে হয়। আচ্ছা আচ্ছা। যারা দেয় মেলার সময় কি তখন ধরুন যারা আসে দর্শনার্থীরা বা ভক্তরা তারা কি সেই ভোগ প্রসাদ পায়? মানে কি বিনামূল্যে নাকি? বিনামূল্যে দেওয়া হয়। কি থাকে ভোগে? খিচুড়ি, তরকারি, পায়েস। আচ্ছা, মেলাটা কোন সময় হয়? পৌষ মাসে। আচ্ছা, কৃষ্ণপক্ষ। হ্যাঁ, একাদশী। আচ্ছা আচ্ছা। আপনি কি এইখানকারই বাসিন্দা? ওই যে আমার বাড়ি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, এই কুলিয়াপাটের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।